অন্য দেশগুলো তাদের দেশ নিয়ে কি ভাবছে, বিশেষ করে শত্রু দেশগুলো কি ভাবছে তা দেখার জন্য গুপ্তচর থাকে, গুপ্তচর সংস্থা থাকে। ভারতের যেমন আছে, পাকিস্তানের আইএসআই, ইসরায়েলের মোসাদ, আমেরিকার সিআইএ। তো এগুলো হচ্ছে গুপ্তচর সংস্থা। তারা দেশের বাইরে কে কি ভাবছে, কে কি করছে, সেই রিপোর্ট সেই দেশের একদম শীর্ষ নেতৃত্বকে পেশ করে। একইভাবে পলিটিক্যাল পার্টিগুলোরও কিন্তু গুপ্তচর থাকে। এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আগে তাদের এটা লাগতো না, কিন্তু এখন তারা গুপ্তচর রেখেছে। আইপ্যাক নামে একটি সংস্থা, তাদের বিভিন্ন কর্মীরা তারা এই কাজ করে যাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এজেন্টের পাল্টা আবার তৈরি হয়ে গেছে কাউন্টার এজেন্ট, অর্থাৎ ডবল এজেন্ট যাকে বলা হয় আর কি। মানে তৃণমূলের হয়ে কাজ করে সেই খবর চলে যাচ্ছে বাইরে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। তৃণমূল কংগ্রেসের কিন্তু গুপ্তচর আগে খুব একটা লাগতো না। আগে আমরা দেখেছি যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিপোর্টারদের সঙ্গে গল্প করতেন, তিনি মুড়ি খাওয়াতেন, তিনি চপ খাওয়াতেন, তিনি চা পান করাতেন বা অন্যান্য খাবারের প্যাকেট দিতেন, গল্প করতেন এবং গল্পের ছলে জেনে নিতেন যে তার যারা রাইভ্যাল অর্থাৎ যারা বিরোধী দলগুলো কে কি ভাবছে, কে কি করছে। এবং রিপোর্টাররা যারা মূলত চোর পোর্টাল বলি আমরা, সেই চোর পোর্টাররা একদম নিখুঁত খবর দিয়ে দিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিপোর্টগুলো গ্রহণ করে এবং আর একটুখানি ক্রস চেক করে সেগুলোকে তিনি অ্যাপ্লাই করতেন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে। কিন্তু এখন তিনি অত্যন্ত সন্দেহপ্রবণ হয়ে গেছেন, আর খুব একটা ভরসা রাখছেন না চোর পোর্টারদের ওপরে। তার কারণ সেই চোর পোর্টারদের একটা অংশই আবার ডবল এজেন্ট হিসেবে কাজ করছেন, মানে মমতা ব্যানার্জির ঘরের খবর নিয়ে গিয়ে তারা বাইরে দিয়ে দিচ্ছেন। ফলে মূলত কোভিডের পর থেকে আমরা দেখেছি যে নবান্নের 14 তলায় যে প্রেস কনফারেন্স হতো বা সাংবাদিকদের ডেকে তিনি গল্প করতেন, সেটা বন্ধ হয়ে গেল। এবং এখনো পর্যন্ত সাংবাদিকরা বা চোরপোটাররা বা রিপোর্টাররা, সংবাদ মাধ্যমের কর্মীরা সবাই মিলে এখন দোতলায় নবান্নের ফার্স্ট ফ্লোরে তারা থাকেন, প্রেস কর্নারে। আর 14 তলা থেকে মমতা ব্যানার্জি তিনি ভাষণ দেন। আর তার যারা খুব ঘনিষ্ঠ তাদেরও কিন্তু কাছে অন্য কোনো বিরোধী দলগুলোর খবর থাকে না, কিন্তু খুশি করার জন্য তারা বিভিন্ন রিপোর্ট দেওয়ার চেষ্টা করে। তার ফলে বাইরের অন্যান্য দলের অন্যান্য নেতাদের যে খবর সেটা মমতা ব্যানার্জির কাছে পৌঁছচ্ছে না। এবং অন্যদিকে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এখন লোকসভায় তৃণমূলের দলনেতা, ডায়মন্ড হারবারের সাংসদ, মূলত তার সৌজন্যে বা তার ইচ্ছায় আইপ্যাককে নিযুক্ত করা হয়েছে। এবার আইপ্যাক করছে কি, আইপ্যাকে কর্মী হিসেবে নেওয়া হচ্ছে। সেখানে যারা সিভি দিচ্ছেন মূলত দেখা যাচ্ছে যে যাদবপুর প্রেসিডেন্সি বা অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা শেষ করেছেন তারা তো ভালো ছেলে, মানে সো কল্ড মেধাবী ছেলে, সো কল্ড এলিট বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশুনো করেছেন। এবং সেখান থেকে তারা পাস আউট করার পরে অন্য কাজ, মানে পার্মানেন্ট কাজ পাওয়ার আগে একটা ফাটকা কিছু একটা টেম্পোরারি কাজ পাওয়ার জন্য তারা আইপ্যাকে আবেদন করছেন। টাকা পয়সা তো এদের অভাব নেই, ফলে টাকা পয়সা বেশ ভালোই দেওয়া হয়। রিক্রুটমেন্ট হচ্ছে এবং রিক্রুটমেন্টে দেখা যাচ্ছে যে বামপন্থী ছাত্রছাত্রীরা, অনেক নেতা নেত্রীও আছেন যারা এবিভিপি করেন, যারা গেরুয়া মনস্ক, যারা যারা হিন্দুত্ববাদী, তারাও যেমন আছেন, তেমনি বামপন্থী ছাত্রছাত্রীদের একটা বড় অংশ তারাও কিন্তু ঢুকে যাচ্ছেন। আর মুশকিলটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ যারা করেন তারা তো একটুখানি বেশি মাথা মোটা হন, মানে বিভিন্ন কোটা বা ধরে চমকে ধমকে তারা ঢুকে যায়। ফলে তাদের পড়াশোনাটা খুব বেশি নেই, জ্ঞান ধ্যান খুব বেশি নেই, এবং এর ফলে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। মানে তাদেরই দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই আইপ্যাকে চাকরি পাওয়ার জন্য তারা সুযোগ পাচ্ছে না। তৃণমূল ছাত্র পরিষদ পিছিয়ে পড়ছে, অন্যদিকে এসএফআই বা এবিভিপি ছাত্রছাত্রীরা তারা ওখানে চাকরি পেয়ে যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে আইপ্যাকের তার যা নীতি, তারা পরিচয় ভাঁড়িয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির জায়গায় অফিসে বা বিভিন্ন কর্মীদের কাছে, নেতাদের কাছে ফোন করছে, হ্যাঁ আমি ফোন করছি বিজেপির রাজ্য দপ্তর থেকে, বলুন তো আপনার মণ্ডলে কি অবস্থা এবং এই 2026-এ আপনারা কি করতে চলেছেন, একটুখানি রিপোর্ট দিন। অনেকে বলে ফেলছেন, অনেকে বলছেন না, অনেকে সন্দেহ প্রকাশ করছেন, অনেকে ভাবছেন যে হ্যাঁ রাজ্য নেতৃত্ব ফোন করেছে পার্টি অফিস থেকে, অতএব বলে দিই, বলে গড় করে তারা বলে যাচ্ছেন। এবং সেইটা জোগাড় করার কথা আইপ্যাকের কাছে, এবং সেখান থেকে রিপোর্ট যাবে অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটে আর কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে পরিচয় ভাঁড়িয়ে রিপোর্টগুলো তো তারা জোগাড় করছেনই, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে তো পদক্ষেপ করার কথা, কিন্তু সেটা হচ্ছে না। সেই রিপোর্ট তো বটেই, এর পাশাপাশি তৃণমূলের যে হাঁড়ির খবর সেটাও বেরিয়ে যাচ্ছে। মানে এজেন্ট রাখতে গিয়ে
মানে ওই কুকুর কাঁধে শিকার, জানেন তো, মানে সেই গল্পটা যে সাহেব শিকারে গেল, একটা কুকুর তাকে সাহায্য করবে, কিন্তু কুকুর গেল অসুস্থ হয়ে, কুকুরকে কাঁধে করে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে হলো। তো আইপ্যাকের অবস্থা এখন এরকমই হয়েছে, তৃণমূলের অবস্থা এখন এরকম হয়েছে। এজেন্ট নিয়োগ করতে গিয়ে ডবল এজেন্ট বেরিয়ে পড়ছে এবং তাদের ভেতরের খবরগুলো চলে যাচ্ছে। আর এজেন্ট রাখার খুব দরকার, তার কারণ আইপ্যাকের তো সবাই আর ডবল এজেন্ট নন। মানে একটা গোষ্ঠী তারা সমীক্ষা করেছেন গোটা রাজ্যে, যে রিপোর্ট পৌঁছেছে রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তৃণমূলের প্রতি, তৃণমূল নেত্রীর প্রতি প্রবল অসন্তোষ দেখা দিয়েছে। এবং এই অসন্তোষকে কাটানোর জন্য কি করতে হবে, মানে যেটা ওষুধ তো দিতে হবে, কিন্তু বিভিন্ন ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। 2021 সালে বাংলা তার মেয়েকেই চায়, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিদিকে বলো প্রকল্প হয়ে গেল, তো সেগুলোতে মোটামুটি ফাটকা খেলে তো বেরিয়ে গেছেন। এবারে 2021-এর পর থেকে গত 4-5 বছরে যে অসন্তোষটা তৈরি হয়েছে, কারণ এত নারী নির্যাতন, এত শিশু নির্যাতন, এত চুরি চামারি, সেটা চাকরি চুরি থেকে রেশন চুরি থেকে সমস্ত জায়গায় দুর্নীতি, কাটমানি, এই সব, তারপরে বেকারিত্ব তো আছেই, একটা কারখানার কোনো তালা খোলেনি, বরং খোলা কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। তার ফলে মানুষের মধ্যে প্রবল একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং এই অসন্তোষকে নির্মূল করার জন্য কি কি ওষুধ দিতে হবে সেই ওষুধগুলো দেওয়ার সুপারিশ করছে আইপ্যাক। কিন্তু দেখুন ভালো করে একটুখানি আপনারা খেয়াল করুন, এই যে বাঙালি বাঙালি বাংলা বাংলা সেই যে ওষুধটা আর কি, সেটা পুরোপুরি ফেল করে গেছে। এই বাঙালি সংস্কৃতি, বাংলা গরিমা, বাঙালি অস্মিতা ইত্যাদি ইত্যাদি, এই ঠিকা তো আর কেউ দেয়নি। মানে ধরুন আপনারা যারা দেখছেন, আমরা যারা কথা বলছি, তো আমরা সবাই তো বাঙালি, ফলে এই বাঙালি অস্মিতাটা আর কাজ করছে না, মানে সে ওষুধটা ফেল করে গেল। এরপরে রইল গত বিধানসভা ভোটের সময় যে এনআরসি ওষুধ, মানে এনআরসির আতঙ্ক দেখানো, জুজু দেখানো, সেই ভয়টাও কাজ করছে না, কারণ এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেকে জানেন যে এসআইআর মানে কোনোভাবেই এনআরসি নয়। এবং ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যে নৈহাটির কাছাকাছি পানিহাটিতে যে ব্যক্তি আত্মহত্যা করেছেন, তৃণমূলের নেতারা দাবি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, মমতা ব্যানার্জি দাবি করছেন যে এনআরসির আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন বলে তিনি সুইসাইড নোটে লিখে গেছেন। ব্যাপারটা হচ্ছে যে আতঙ্ক যদি ছড়ায় তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীরা, তাহলে তো তাদেরই দায়। তার ফলে এই ব্যাপারটা আর দানা বাঁধছে না, ইতিমধ্যে ইতিউতি প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ফাঁসও হয়ে গেছে। মানে যে ব্যক্তির ডান হাতের 4টে আঙুল নেই, ক্লাস 3-4 পর্যন্ত পড়াশোনা করেছেন, সেই ব্যক্তি অত সুন্দর করে কিভাবে লিখেছেন সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তাকে কেউ লিখতেও কোনোদিনও দেখেননি এবং সেই ব্যক্তির নাম 2002-এর ভোটার তালিকাতেও ছিল, ফলে এসআইআর নিয়েও তার আতঙ্কের কোনো কারণ নেই। অতএব এই যে এনআরসি দিয়ে যে শুরু করেছিলেন একটা বিরাট বড় ঘণ্টার ধ্বনি বাজিয়ে একটা বিরাট বড় কাজ করে ফেলবো এবং এটা নিয়ে গোটা রাজ্যে একটা ভয়, আতঙ্ক এবং জুজু দেখিয়ে দেবো, সেটা ফেল করে গেল। তাহলে গেল বাংলা বাঙালির অস্ত্র ভোঁতা হয়ে গেল এবং এই এনআরসির জুজু ভোঁতা হয়ে গেল। এবারে রইল যে চাকরি দেওয়ার কথা ঘোষণা করবেন কিছুদিনের মধ্যে, দেখবেন এটা একটা অন্যতম অস্ত্র হতে চলেছে। কিন্তু সবাই জানে যে এসএসসিতে 2016-র প্যানেলের কি কেলেঙ্কারিটা হয়েছিল এবং তার দায়ে শিক্ষা দপ্তরের অর্ধেকটা এখনো পর্যন্ত জেলের মধ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত, যদিও তিনি জেলে নেই, তিনি সুপারিশ খাটিয়ে বা প্রভাব খাটিয়ে শাসক দলের যেহেতু মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিল তারপর তৃণমূলের প্রাক্তন মহাসচিব বলে কথা, তিনি একটা প্রাইভেট হাসপাতালে রয়েছেন। তো শিক্ষাতে সেখানে নিয়োগের ব্যাপারটা, রেশন কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি সবাই জেনে গেছেন। তবু রাজ্য সরকার মরিয়াভাবে চেষ্টা করছে যে কোন কোন দপ্তরে কত নিয়োগ হয়েছে, ইনক্লুডিং এই আইপ্যাকের নিয়োগগুলোকেও দেখানো হবে, মানে টেম্পোরারি নিয়োগকেও দেখানো হবে। আর পার্মানেন্ট নিয়োগ তো হয়ইনি, এই টেম্পোরারি নিয়োগগুলো, পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়েছে, কলেজে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে একটা বড় ফাইল তৈরি করা চলছে। কিন্তু এখন যা অবস্থা, যে সমস্ত অস্ত্র যাই প্রয়োগ করছে ভোঁতা হয়ে যাচ্ছে। মানে এটা রাজনৈতিক অস্ত্র, অবশ্যই এটা তো আর অন্য কোনো অস্ত্র দিয়ে কাউকে আর আঘাত করার ব্যাপার নেই। এই যে রাজনৈতিক অস্ত্রগুলো, মানে সেই ছোটবেলায় আপনারা যাত্রা দেখেছেন তো, আমরাও যাত্রা দেখেছি, দিগ্বিজয় অপেরা, এদিক থেকে সেই রামায়ণের যুদ্ধ হচ্ছে, এদিক থেকে তীর গেল, ওদিক থেকে রাক্ষস রাজ রাবণের তীর এলো, দুটো গিয়ে একদম আঘাত করলো, মানে সেই অস্ত্রটা ভোঁতা হয়ে গেল। একইভাবে তৃণমূল যে অস্ত্রই প্রয়োগ করার চেষ্টা করছে, সেই অস্ত্রটাই কিন্তু ভোঁতা হয়ে যাচ্ছে। এখন ধমকে চমকে ইত্যাদি ইত্যাদি করে কাজ করার চেষ্টা করছে বটে, কিন্তু কোনোটাই আর কাজ করছে না। এবার রইল বাকি সংবাদ মাধ্যমগুলোকে কিনে নেওয়া। বেশ কিছু খবরের কাগজ, মানে বেশ কিছু না, প্রায় সবকটা খবরের কাগজকে দেখবেন এখন তাদের যেটা মোটিভ,
সেটা হচ্ছে তৃণমূলের গুণগান করা, আর বিজেপি কতটা খারাপ বা অন্যান্য বিরোধী দল কতটা খারাপ সেইটাকে প্রচ্ছন্নভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। কিন্তু খবরের কাগজ তো মানে মাইক্রোস্কোপে দেখতে হয়, কে পড়ে বলুন? মানে আপনারা পড়েন, আমরা পড়ি, খবরের কাগজ আর কেউ খুব একটা পড়ে না। ওই বড়জোর ওই পিডিএফটাকে স্ক্রিনশট নিয়ে সেটা ফেসবুকে পোস্ট করা হয়, তারপরে ইনস্টাগ্রামে পোস্ট করা হয় বা টুইটারে পোস্ট করা হয়, এইসব চলে। এরপরে টিভি চ্যানেলগুলোর বেশিরভাগকে প্রচুর টাকা, মানে একদম পুষ্পবৃষ্টির মতো অর্থবৃষ্টি করা হয়েছে, সেগুলোকেও কিনে নেওয়া হয়েছে। তারপরে রইল বাকি ডিজিটাল মিডিয়া, মানে ডিজিটাল যোদ্ধা বলে তৃণমূল একটা নামিয়েছে, মানে সেখানে বিরাট অঙ্কের লগ্নি করা হয়েছে, প্রচুর টাকা লগ্নি করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটাও ফেল করার পথে, তার কারণ সেই টাকা দিয়ে তো আর হয় না, মানে মন দিয়ে কাজ করা, সত্যিটাকে জনসমক্ষে তুলে ধরা আর টাকা দিয়ে করা। মানে আমি যেটা রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা মানে রিপোর্ট করার জন্য একটা টাকা দেওয়া হয়। মানে যারা বিরোধীরা, মানে ধরুন আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, সরকারের নীতির বিরোধিতা করছি, আমাদের এই চ্যানেলগুলোকে রিপোর্ট করতে হবে, তার জন্য প্রত্যেক রিপোর্টের জন্য একটা টাকা রয়েছে। প্রত্যেকটা মেসেজের জন্য, মানে ধরুন মমতা ব্যানার্জি কোনো কিছু লিখলেন বা বললেন, বা অভিষেক ব্যানার্জি কিছু বললেন বা লিখলেন, সেই ক্ষেত্রে তাদেরকে মেসেজ করতে হবে, যে জয়ধ্বনি করতে হবে, তারপরে অন্যান্য বিরোধী দলগুলো কতটা খারাপ সেগুলো বলতে হবে, একটা মেসেজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা পোস্ট করার জন্য টাকা দেওয়া হবে। এর বাইরে তো কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদেরকে পয়সা দেওয়া হবে, মানে বিভিন্ন রকমের ব্যাপার। মোটামোট কথা ডিজিটাল যোদ্ধা যে ব্যাপারটা, সেখানে প্রচুর টাকা লগ্নি করা হচ্ছে, কিন্তু সেখানে ফেল করে যাচ্ছে, কারণ ধরা পড়ে যাচ্ছে। দেখবেন একই রকমের মেসেজ বারবার, মানে একই লেখা ইংরেজিতে লেখা বা বাংলায় লেখা, সেইগুলোই বারবার পোস্ট হচ্ছে একই রকমের। তার ফলে সেই ডিজিটাল যোদ্ধার প্রকল্প ফেল, এবং এর ফলে যেটা বাকি রইল, যে অন্য দলগুলোর দুর্বলতাগুলো জেনে এরপরে ডিসিশন নাও। ভোট প্রায় কাছাকাছি, মানে আর কয়েক মাস পরেই হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে, নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেবে। অতএব এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস হাতে সময় রয়েছে, এবং এই 3 মাসের মধ্যে অন্য দলগুলোর দুর্বলতাগুলো জানতে হবে, তাদের প্রস্তুতি জানতে হবে, তাদের কোনো সেনা মোতায়েন, তাদের কি কি ব্যাপার সব জেনে টেনে পাল্টা তাদেরকে আবার রণকৌশল তৈরি করতে হবে। এখন এই তৃণমূল এই কাজ করছে আইপ্যাকের মাধ্যমে, এবং সেটাতেও কিন্তু ফেল করছে। এখন মুশকিলটা হচ্ছে যে এই সব ওষুধ ফেল করে গেলে কি হবে, মানে যেটা মানব শরীরের ক্ষেত্রে হয় মাল্টি অর্গান ফেলিয়ার, মানে ধরুন কিডনিও ড্যামেজ হয়ে গেল, ফুসফুসে জল জমে গেল, মাথাতেও রক্তক্ষরণ হলো, চোখেও দেখতে পাচ্ছে না, হাত নাড়াতে পারছে না। অনেকে বলছেন, মানে বিরোধী নেতারা বলছেন যে তৃণমূল কোমায় চলে গেছে। কোমায় যাওয়া কোনো ব্যক্তিকে আর নতুন করে তাকে, এই যে অনেকে বলেন না আপনারা 356 কেন হলো না, কেন রাষ্ট্রপতি শাসন হলো না, কেন অমুককে তুলে নিচ্ছে না, তমুককে তুলে নিচ্ছে না, আপনারা তো দেখছেন একজন ফুটো মস্তানের মতো কথা বলছেন তৃণমূলের নেতা নেত্রীরা। ফলে এটা তো প্রচন্ড হতাশার একটা বহিঃপ্রকাশ, এবং এই কোমায় চলে যাওয়া দলটাকে আর নতুন করে এইসব আর হবে না এমনটা জানা যাচ্ছে। যেটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিরোধ তৈরি হয়ে গিয়েছে, যে ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে, একে আর কোনোভাবেই যত রকমভাবে অক্সিজেন দেওয়া হোক, আর আইসিইউতে দেওয়া হোক, আইটিইউতে দেওয়া হোক, আর কাজ করবে না। কোনো ওষুধ ফেল করলে একমাত্র যেটা থাকে সেটা হচ্ছে প্রার্থনা, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া ডাক্তারদের হাতে আর কিছু থাকে না। এবং এই আইপ্যাক তাও মরিয়াভাবে চেষ্টা করে যাচ্ছে যে এই রোগীটাকে একটু বাঁচানোর। আজকের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আজকে জগদ্ধাত্রী পূজার মহানবমী, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। এবং নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, তাহলে আমরা আরো বেশি করে উৎসাহিত হব। এবং কেউ যদি চান, এই যে জয়েন বাটন রয়েছে নিচে, আপনারা জয়েন করতে পারেন, মাত্র 59 টাকায় আপনারা প্রাথমিক সদস্যপদ নিতে পারেন আমাদের। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।